বই ছাড়া সমাজ এগোয় না, আর বইমেলা সেই পথ চলার সবচেয়ে আনন্দময় বিরতি। আগরতলা বইমেলা সেই বিরতিটুকুই আবার আমাদের হাতে তুলে দিচ্ছে। আজ থেকে শুরু হলো রাজ্যের সবচেয়ে বড় সাহিত্য উৎসব, 44তম আগরতলা বইমেলা। আগামী 14ই জানুয়ারি 2026 পর্যন্ত টানা 13 দিন ধরে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইকে কেন্দ্র করে মিলিত হবেন পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতি প্রেমীরা। প্রতি বছরের মতো এবারও বইমেলাকে ঘিরে চলবে এক ধরনের উৎসবের আমেজ। 183টি বুক স্টল, রাজ্যের ও বহিরাজ্যের প্রকাশকদের অংশগ্রহণ, বই প্রকাশ, কবি সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, সব মিলিয়ে বইমেলা কেবল কেনাবেচার জায়গা নয়, এটি একটি চলমান সাংস্কৃতিক পাঠশালা। তবুও প্রশ্ন আছে, প্রত্যাশাও আছে। বইমেলার স্থান নির্বাচন নিয়ে বিতর্ক নতুন নয়। হাঁপানিয়া মেলা প্রাঙ্গণের বদলে আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে, বিশেষ করে বিবেকানন্দ ময়দানে বইমেলা আয়োজনের দাবি আবারও উঠেছিল। অনেকের মতে শহরের ভেতরে হলে পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ত, বিশেষত প্রবীণ পাঠক ও ছাত্রছাত্রীদের জন্য তা আরো সহজ হতো। যদিও বিনামূল্যে বাস পরিষেবা এই দূরত্ব কিছুটা কমিয়েছে। তাছাড়া বছরের এই সময়ে বইমেলার আয়োজন নিয়েও অসন্তোষ শোনা যায়। এই প্রচন্ড শীতের রাতে হাঁপানিয়ায় পৌঁছানো প্রবীণ পাঠকদের কাছে এখনো বিরাট বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন অনেকেই। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই ডিজিটাল যুগে দ্রুত যখন স্ক্রলের দুনিয়ায়, যখন আমরা স্ক্রল করছি 1 মিনিটে কয়েকটা রিল, তখন বইমেলা কি প্রজন্মের পর প্রজন্মকে বইয়ের দিকে ফেরাতে পারবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 44তম বইমেলার প্রত্যাশা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন শিক্ষাবিদ মায়া মুখোপাধ্যায় এবং বিশিষ্ট বাচিক শিল্পী প্রণব সাহা। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। মায়াদি, এই যে আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইবো, যে আপনার কাছে বইমেলা কতটা গুরুত্বপূর্ণ, আর এই 44তম আগরতলা বইমেলা থেকে আপনার কি প্রত্যাশা? দেখুন, বইমেলার গুরুত্ব কতটা এটা আপনি বলার সময়ই বলে দিয়েছেন, যে আমাদের মননে চিন্তনে যে সাহিত্য এবং সংস্কৃতি ছাড়া মানুষের জীবন বা মানুষের যে বিবর্তন আমাদের বিভিন্নভাবে হয়ে এসেছে মানব সভ্যতা, এখানে কিন্তু এই সাহিত্য এবং সংস্কৃতি ওতপ্রোতভাবে যুক্ত। সাহিত্য সংস্কৃতি ছাড়া মানব জীবন ভাবাই যায় না। তো সেইখানে প্রত্যেক বছর একটা বইয়ের মেলা হয়, গ্রন্থ মেলা হয়, এবং আমাদের ত্রিপুরাতে এখন দুটো করে হচ্ছে, একটা গভর্নমেন্ট থেকে হচ্ছে, একটা পাবলিশাররা করছেন। দুটো বই, একটা বেসরকারি উদ্যোগে, একটা সরকারি উদ্যোগে। তো আমি মনে করি যে এই বই মেলাগুলো আমাদের শুধু যারা বই পাঠক, শুধুমাত্র যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত তাদের জন্য না। দেখবেন যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে, যে কাল্টিভেটর, যারা কৃষক, যারা মাঠে ঘাটে কাজ করছে, তাদেরও বই এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের কীটনাশকের ব্যবহার, সারের ব্যবহার, বা যে সমস্ত মহিলারা রান্না বান্না করছে, রান্না বান্নার রেসিপির বই পাওয়া যায়, ছাত্রীদের বই পাওয়া যায়, ছেলে মেয়ে পড়াশোনা, ছোট ছোট বাচ্চাদের বই পাওয়া যায়। মানে সমস্ত ধরনের মানুষ যারা, তাদের সবার জন্য এই বই, এই বছরে একবার বা দুইবার যখন আমাদের মেলা হচ্ছে, তখন নানা রকম বই প্রকাশিত হচ্ছে, নতুন করে নতুন উদ্যমে প্রকাশকরা প্রকাশ করছেন, এবং নতুন নতুন লেখক লেখিকা উঠে আসছে, নতুন নতুন পাঠক পাঠিকাও তৈরি হচ্ছে। বই মেলা তো শুধু ক্রয় বিক্রয়ের ক্ষেত্র নয়, আপনি বলেছেন এই কথাটা, যে বই মেলা আমাদের চিন্তনে মননে একটা ভীষণ গভীরভাবে রেখাপাত করে, এবং আমাদের নতুন করে ভাবতে শেখায়, নতুন করে পড়তে শেখায়। এই যে স্ক্রলের যুগ, এই স্ক্রলের যুগেও যখন আমরা নতুন অক্ষরে কারোর, আমাদের পরিচিত কারো নাম দেখি, বা নিজের নামটাও দেখি, যদি নিজে কিছু বই প্রকাশনা করে নিজের নামটা দেখি, তখন কিন্তু এটা অস্বাভাবিক সুন্দর লাগে। এবং একটা ভালো ভালো লেখকের লেখা, বা একটা আমার পরিচিত বন্ধুর লেখা আমি আমার বইয়ের আলমারিতে এনে রাখলাম, মানে এটা তো কম পাওয়া না, এটা একটা বিশাল পাওয়া। এবং আমরা মনে করি যে সুস্থ সংস্কৃতি, সুস্থ চিন্তা চেতনার ধারক এবং বাহক হচ্ছে এই বই মেলা বা গ্রন্থ মেলা, বুক ফেয়ার। আসবো আপনার কাছে আরো একবার। প্রণবদা, এই যে আপনার কাছে অবশ্যই বাচিক শিল্পী প্রণব সাহা যখন আমার স্টুডিওতে থাকে, তখন কবিতা শুনবো না, সেটা কি করে হয়, কিন্তু কবিতা পাঠটা আজ পরে শুনবো। তার আগে, যেহেতু বইমেলা নিয়ে অনুষ্ঠান, বইমেলা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আগেও শুনেছি, আপনি বলেছেন। আর অবশ্যই যখন বইমেলা গুরুত্বপূর্ণ, সেখানে আগরতলার যে বইমেলা, যেমনটা দিদি বলছিলেন যে 44তম আগরতলা বইমেলা হচ্ছে এবার, আর সরকারি উদ্যোগে বলা হয় দিল্লি এবং কলকাতার পর সবচেয়ে বড় বইমেলা আগরতলা বইমেলা, আর সরকারি উদ্যোগে এত বড় বইমেলা আর কোথাও
হয় না। তো সেটা একটা বিরল ব্যাপার। তো সেখানে আপনার কি প্রত্যাশা বইমেলা থেকে? আমার কাছে একটাই প্রত্যাশা, এই বইমেলা শুধু 7 দিনের বা 8 দিনের মেলা বা উচ্ছ্বাস বা আনন্দ উৎসব বলেই যেন আমরা না মেনে নেই। এই বইমেলা থেকে বইয়ের সঙ্গে পাঠক, দ্যাট ইজ পাঠক আর লেখক, তার মধ্যে যদি একবার নিবিড় সম্পর্ক গড়ে যায়, তাহলে সেই পাঠক হৃদ্য হন আর লেখক উৎসাহিত হন। আচ্ছা। তো আমি আশা করব বিশেষ করে আমাদের স্থানীয় লেখক যারা রয়েছেন তাদের সঙ্গে এই বর্তমান প্রজন্মের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠবে এই বইমেলার মধ্য দিয়ে। শুধু গেলাম, ঘুরলাম, দুটো চা খেলাম বা একটুখানি অনুষ্ঠান করলাম, ঠিক আছে, সেটা যেন না হয়, না হয়ে যেন আমার রাজ্যে যেসব যারা লিখছেন, সেটা তরুণ প্রজন্মই হোক বা সিনিয়র কবি সাহিত্যিক যারাই হোক, তাদের সঙ্গে যদি নতুন প্রজন্মের আলাপটা না হয়, সাধারণ প্রজন্ম পাঠকদের সঙ্গে যদি আলাপটা না হয়, তাহলে কিন্তু ওই মুষ্টিমেয় লোকের কাছেই এই বইমেলার সার্থকতা থেকে যাবে। ঠিক। আমি চাই, একটাই আমার প্রত্যাশা, যে আমার রাজ্যের কবিদের সঙ্গে আমার রাজ্যের ছেলে মেয়েদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠুক। বইমেলা অবশ্যই, আপনি যখন আমরা সাহিত্য চর্চার কথা বলছি বা বইমেলা যেটা দিদিও বলছিলেন যে, বা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীও বলছিলেন যে বইমেলা মহাকুম্ভ, মানে সাংস্কৃতিক কুম্ভ। তো সেখানে একটা জায়গায় আপনি যেটা বলছিলেন যে বইমেলা মানে বই কিনবো, সাহিত্য চর্চার বই মানেই যে আমাদের প্রবাদ প্রতিম ব্যক্তিত্বরা যারা সাহিত্য শিল্পীরা রয়েছেন, কবিগুরুর বই বা এখন শরৎচন্দ্রের বই, বঙ্কিমচন্দ্রের বই, এই যে বইয়ের পাশাপাশি আপনি বলছেন যে আমাদের এই জন্মে, এই প্রজন্মের যারা লেখক সাহিত্যিক, বিশেষ করে আমার রাজ্যের যারা লেখক সাহিত্যিক, তাদের বইয়ের সাথে যেন আজকের প্রজন্ম বা আজকে যারা পড়ছে, এখনো যারা পড়ার ক্ষমতা রাখে, নবীন হোক বা প্রবীণ হোক, তারা যেন পরিচিত হয় বা তারা যেন সেই আলাপটুকু যেন তাদের হয়, একদম বইয়ের মাধ্যমে যেন সেটা হয়। খুব সুন্দর বললেন প্রণবদা। দিদির কাছে যাওয়ার আগে আপনি আমাদের শোনাবেন কিছু আজ শুরুতেই? আজকে আমি একটু ভিন্ন ধরনের কবিতা বলছি ইচ্ছে করে। আচ্ছা। কেননা আসলে আমার বইমেলা শুরু হয়েছে আর আমার না একটুখানি কষ্ট লেগেছে এই জন্য যে বাংলাদেশকে আমরা পাবো না এবার, একদম তাই না? আমরা গতবারও পাইনি, ঠিক আছে, কিন্তু এবার মানে একটু আশা ছিল, আশা ছিল, কিন্তু সেটা একেবারেই পাবো না, তাই না? একদম। তাই আমরা সেই প্রসঙ্গে আলোচনা করব, কিন্তু আমি শ্রীজাতুর লেখা, কবি শ্রীজাতুর লেখা আমি একটা কবিতা পড়ছি। আচ্ছা। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থেমে থাকা কখনো, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। এত এত ধর্ম, কিন্তু একই গ্রহে থাকে তারা, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? কেন তোমার ধর্মের পথে কেন অপব্যয়? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা শুধু। বেশ, খুব সুন্দর। এবং আপনি শুরুতেই বলছিলেন যে বাংলাদেশকে পাবো না,
আর বাংলাদেশকে মাথায় রেখে বাংলাদেশের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যে এই মুহূর্তে পরিবেশ, যে অস্থির পরিবেশ বিরাজ করছে বিগত 1.5 বছর ধরে, সেটা কোথায় শেষ হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। সে জায়গায় দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক আজকের যে কবিতা পাঠ আপনি করলেন। আমরা আসবো বাংলাদেশ প্রসঙ্গেও, বা শুরু যখন করলেন বাংলাদেশকে আমরা যখন পাচ্ছি না, দিদি আপনার কি মনে হয় বাংলাদেশের স্টল গতবারও ছিল না? বাংলাদেশে যেভাবে যে পরিস্থিতি এই মুহূর্তে, এবারও বাংলাদেশের কোনো স্টল নেই বলে আমরা এখন অবধি জানি। সেটা আমাদের রাজ্যের পাঠকদের জন্য সেটা কত বড় লস বলে মনে করেন? মানে অস্বাভাবিক একটা বড় লস। কারণ বাংলাদেশের বাংলার যে চর্চা হয় সেটা আমাদের ভারতবর্ষ থেকে অনেক গুণ বেশি বাংলাদেশে বাংলা ভাষার চর্চা হয়। কারণ কি, আমি নিজে বাংলাদেশ কয়েকবার গেছি, যদি এখন এই অস্থির পরিবেশে না, আরো 10-15 বছর আগে গেছি। তখনই আমি দেখেছি ওখানে গিয়ে, আমি এর আগেও আপনাদের একটা বুক ফেয়ার সংক্রান্ত আলোচনায় কোন বছর আমি সেই কথাটা বলেছিলাম, ওটাই আমি পুনরায় আবার বলতে চাই, যে ওই সময় আমি বাংলাদেশে আমার রিলেটিভের বাড়িতে গিয়ে মেডিকেল সায়েন্সে পড়ে, ওরা ঢাকা মেডিকেল কলেজে পড়ে, ওদের যে বইগুলো আমি দেখছি উল্টে পাল্টে, সমস্ত বই বাংলা মিডিয়ামে। মেডিকেল সায়েন্স পড়ছে ওরা বাংলা মিডিয়ামে, ওর আর একজন ভাই ও ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেটাও বাংলা মিডিয়ামে। মোটা মোটা বই আমি দেখে অবাক, যে তোমাদের মেডিকেল সায়েন্সের বই, ইঞ্জিনিয়ারিং এর বই সব বাংলা মিডিয়ামে? বলছে হ্যাঁ, আমরা সব বাংলা মিডিয়ামে বই পড়ি। আর আমাদের ভারতবর্ষে আমাদের ছেলেমেয়েরা মানে মেডিকেল সায়েন্সের বই, ইঞ্জিনিয়ারিং এর বই সবই ওদেরকে ইংরেজিতে পড়তে হয়। তাহলে বাংলাটা কতখানি ডেভেলপ করেছে বাংলাদেশে। এবং শুধু তাই না, প্রত্যেকটা ইংরেজির প্রতিশব্দ বাংলাতে বার করা, ছেলে মেয়েদেরকে পঠন পাঠনে দেওয়া, এবং ওখানের যে বাংলা একাডেমি, আমি গেছিলাম ওখানে, অস্বাভাবিক ভাবে বাংলা, আমি গভীরভাবে আপ্লুত, আবেগমথিত, তাড়িত হয়ে গেছি ওদের ওখানের বাংলা ডেভেলপমেন্ট দেখে। তো ওইখানের যে সমস্ত সাহিত্যিকরা বা কবিরা বা নাট্যকাররা যে সমস্ত লেখাগুলো লেখেন, সেইগুলো যখন আমাদের স্টলে আসে, যখন আমরা দেখি, আমি গত বছর কলকাতায় যখন, গত বছর না সরি, এর আগের বছর যখন কলকাতায় গেছিলাম, তখন আমার এক বন্ধু আমাকে একটা বাংলাদেশের কবির লেখা একটা বিশাল বড় একটা গ্রন্থ আমাকে দিয়েছিল, হুমায়ুন, সম্ভবত হুমায়ুন বাবুরই লেখা। এবং আমি যতবার পড়ি এটা, ততবার মনে হয়, যতবার পড়ছি ততবারই মনে হচ্ছে নতুন করে কিছু শিখছি। মানে একটা কবিতা পড়ছি, এটাকে এক অ্যাঙ্গেলে পড়ে ফেললাম, আরো 2-3 মাস পরে যখন আবার পড়ছি তখন দেখি এটার আর একটা অ্যাঙ্গেল আমার চোখের সামনে নিয়ে এসেছে। মানে এখানে ওনারা নেই, বা আমি বলছি না, মানে একজন সাধারণ পাঠক হিসেবে, একজন সাহিত্যের স্টুডেন্ট হিসেবে আমি মনে করি বাংলা ভাষা যে চর্চা হয়, সেই চর্চার যে ওনাদের যে লেখালেখি যেগুলো আসে আমাদের স্টলে, ওইগুলো থেকে আমরা ভারতবর্ষের মানুষ, শুধু ত্রিপুরার মানুষ বা ভারতবর্ষে, যদি কলকাতাতেও বুক ফেয়ারে, জানি না ওরা পার্টিসিপেট করবে কিনা, মনে হয় না করবে, তো সেখানে দাঁড়িয়ে তো আমাদের বিরাট লস এটা, যে আমরা ভালো জিনিসের আস্বাদন পাচ্ছি, আমাদেরই ক্ষতি হলো, আমাদের বিরাট ক্ষতি হলো, মানে এই ক্ষতি অপূরণীয় ক্ষতি। ঠিক প্রণবদা, এই যে মনে হয় এই যে সাহিত্যিক বা এই যে সাংস্কৃতিক বৈচিত্র্যে একটা প্রভাব, বিরাট বড় প্রভাব পড়ছে বাংলাদেশের প্রকাশকরা বা বুক সেলার্সরা না থাকাতে আমাদের এই বইমেলাতে। ইভেন কি কলকাতার বইমেলাতে হয়তো নাই বা থাকতে পারে, দিল্লিতেও নাই বা থাকতে পারে এই মতো পরিস্থিতিতে, তো আমাদের সাহিত্যিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যে একটা প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন এই জায়গাটাতে? অবশ্যই। দেখো, সংস্কৃতি বা সাহিত্য তখনই ডেভেলপ করে যখন আদান প্রদানটা সুগম হয়। একদম তাই না? এখানে একটা থমকে দাঁড়িয়ে গেছে। দেখ, কিন্তু আলটিমেট আমি বলবো সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বাংলাদেশের, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বাংলাদেশের শিল্পী সাহিত্যিকদের। আমাদেরও ক্ষতি হচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগটা। এই আজকেই সকালবেলায় বাংলাদেশ থেকে একটি মেয়ে আমার এখানে আবৃত্তি শিখতে আসতো। আচ্ছা, একদম রীতিমতো নিয়ম মেনে মাসে মাসে আসতো। আচ্ছা, এসে আবৃত্তি শিখত। তার দুঃখটা সত্যি আমাকে আজকে ভীষণ, আজকে এই জন্য আমি যখন প্রথম, আমাকে কালকে বলা হয়েছিল, আজকে ও যখন ফোন করে আমাকে বলছে যে দাদা যোগাযোগটুকুও, আপনার সঙ্গে যোগাযোগটুকুও মন খুলে করতে পারি না, ওখানে থেকে বলছে। এই যে অস্থির পরিস্থিতি, তাই না? তখনই আমার মনে হয়েছে যে না, আজকে শুরুটা আমি অন্তত শ্রীজাতুর এই কবিতাটা দিয়ে করব। ঠিক, এটা আমাদের বিশাল ক্ষতি, ওদের আরো বেশি ক্ষতি। ঠিক যেভাবে বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিদ্বেষ চলছে এবং বাংলাদেশে
একাংশ মানে বিচ্ছিন্নতাবাদের মধ্যে এই মুহূর্তে ভারত বিরোধিতা সেখানে দেশভক্তির চরম একটা উদাহরণ প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে আছে। একদম প্রাতিষ্ঠানিক রূপ বললাম না, যা তো ওই জন্য বলে দিয়েছে সেটা ধর্ম নয়, সেটা প্রাতিষ্ঠানিক। একদম ঠিক। আমরা অবশ্যই বাংলাদেশকে না পেয়ে আমাদের তো সেটাই আমরা বলছিলাম যে আমাদেরও কিছু পেলাম না মনে হয় বই পেলাম না, এবং আমরা খুবই মর্মাহত তার জন্য, একটা আমরা শূন্যতা থেকেই যায় ভীষণ মর্মাহত। দিদি, এই যে আজকের ডিজিটাল ও স্ক্রিন নির্ভর সময় আগরতলা বইমেলার শিক্ষা ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? কারণ অনেকেই বলেন যে আজকালকার ছেলেমেয়েরা আগে যখন হতো একটা কিছু না জানলে এক হলে শিক্ষক মশাই বা স্কুলে দিদিমণি বা বাড়িতে পরিবারে বাবা মা বা বড়রা যারা আছে তাদের কাছে জানতে চাওয়া, আর না হলে বই খুলে খুঁজে নাও, না হলে রেফারেন্স বই কিছু একটা কিনে নাও, আর না হলে বইমেলা জন্য অপেক্ষা করো, সেখানে কিছু বই আসবে নতুন কিছু জানার জন্য। কিন্তু আজকের এই ডিজিটাল যুগে যখন আমরা নিমিষেই গুগল করে সবকিছু জেনে যেতে পারছি বা এআই যুগে আরো বেশি সহজ হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষা মানে ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক এই বইমেলা? না না, শুনুন, আমি বলবো যতই আমরা স্কলের যুগে যাই বা যাই বই মেলা এবং বই এগুলো আমাদের চিরদিনের সঙ্গী থাকবে, কারণ শিক্ষাক্ষেত্রে বই ছাড়া হয় না। আমরা যতই গুগল দেখে সার্চ করি আর যাই করি, গুগল দেখে সার্চ করে করে আমরা নিচ্ছি, কিন্তু পুরো বইটা আমার কাছে থাকছে না। আমার যতটুকু পোর্শন আমি ততটুকু গুগলে নিচ্ছি, কিন্তু যখন আমি ওই বইটা পুরোটাই নিচ্ছি তখন এর আগে পিছে মাঝে কি আছে, বা হঠাৎ করে আমি পড়তে পড়তে আমার মনে হলো যে জায়গাটা আমার আরেকবার দেখা দরকার, গুগলেও ভাবে তো আমি দেখতে পারবো, কিন্তু বইটা আমার কাছে থাকা মানে কি আমার একটা মানসিক আশ্রয়, যে বইটা আমার আছে এবং বইটা থেকে আমি যে কোনো সময় যে কোনো জিনিসটাই আমি জায়গাটাতে নিতে পারবো। এবং স্কুল কলেজের যারা স্টুডেন্ট বা টিচার তারা তো ডেফিনেটলি এই যে যখন বুক ফেয়ার হয় তখন ছাত্রছাত্রীদেরকে পাঠানো হয়, এবং শুধু তাই না, আমি যখন কলেজে ছিলাম আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়ার দায়িত্বও আমাদের ছিল। আমরা কলেজ টিচাররা সঙ্গে করে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা ওখানে যেতাম এবং ওদেরকে বই কেনার স্বাধীনতা দেওয়া হয়েছিল সরকারি উদ্যোগে, সরকারি টাকাতে। প্রত্যেকটা ইনস্টিটিউশনকে সরকারি উদ্যোগে টাকা দেওয়া হতো, আমাদের কলেজগুলিকে বলা হতো যে আপনাদেরকে এত টাকা দেওয়া হলো। সেই টাকাগুলো আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ হতো, যে কোন ডিপার্টমেন্ট কত টাকা পাবে, কোন ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট কেমন তাদের থেকে চাওয়া হতো। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন উনি আমাদেরকে দায়িত্ব দিয়ে দেন যে আপনার ডিপার্টমেন্ট থেকে এত টাকার বই কেনা হবে, ছাত্রছাত্রী নিয়ে যান, আপনারা যান সঙ্গে গিয়ে বই কিনুন। এবং বই কেনার যে আনন্দ এবং বইটা নিয়ে বইটার মলাট দেখা, বইটাকে কত সুন্দর করে গেট আপ হয়েছে এটা, এবং বইটার গন্ধ বইটাকে খুলেই যে নাকের কাছে নিয়ে আমরা গন্ধটা শুকছি, ওটা কিন্তু এখনো আছে, অবশ্যই এখনো আছে। ওটা কেউ আমাদের ছাত্রছাত্রীরা হোক বা শুধু ছাত্রছাত্রীরা না, আমরা ওপেন স্টলে যাচ্ছি দেখি অন্য অনেক বাবা মাও এসেছে বাচ্চাদেরকে নিয়ে, তারাও সেই একই কথা একই ভাবেই তারা চলছে। সুতরাং এটা কোনোদিনও স্কলের যুগে হলেও আমাদের বইয়ের গুরুত্ব কমবে না, প্রাসঙ্গিকতা কমবে না, অবশ্যই থাকবে। প্রণবদা, এই যে একই বিষয়ে ধরুন আজ থেকে কয়েক বছর আগে যখন মোবাইলের বা অ্যান্ড্রয়েড ফোনের যখন এত রমরমা ছিল না, তখনও কিন্তু এই যে যারা লিখতেন কবিতা বলুন বা সাহিত্য চর্চা যারা করতেন তারা অপেক্ষা করতেন কবে তাদের বইটা প্রকাশ পাবে বা বইমেলা কবে হবে, লিটল ম্যাগে, বই না হলো লিটল ম্যাগে তার স্থান পাবে তার লেখা। কিন্তু আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি যে যাই লিখছে কোথায়ও সেটা প্রুফ রিডিং এর তো বালাই নেই, সে আগেই যেটা করছে সেটা হচ্ছে তার সামাজিক মাধ্যমে সেটা পোস্ট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এই নতুন প্রজন্মের লেখক সাহিত্যিকদের বা যারা নিজেও জানে না হয়তো যে খুব ভালো লিখছে, তার লেখা যখন সামাজিক মাধ্যমে চলে আসছে আগে বই প্রকাশ না করে, তা সেটার গুরুত্ব কতটা থাকছে? আমি বলবো কি, বইয়ের যে গুরুত্ব আর সামাজিক মাধ্যমের যে গুরুত্ব, সেটা দুটোর কখনো তুলনা হয় না। কারণ হচ্ছে বই তোমার আজীবনের সঙ্গী, ঠিক আছে, কিন্তু সামাজিক মাধ্যমে তুমি যেটা আজকে পোস্ট করলে কালকেই সেটা কিছু হয়ে তোমার ফোনটা করাপ্ট হয়ে যেতে পারে, একদম তাই না? সুতরাং গুরুত্ব আমি কাকে বেশি দেব? বইটাকে। তো বই প্রকাশ হওয়ার পরে খুব স্বাভাবিকভাবে আমি যখন পড়ছি আমার কাছে ভালো লাগলো, আমি একটা ছবি তুলে সেটাকে পোস্ট করতে পারলাম। কিন্তু কবিরা বই প্রকাশের বা সাহিত্যিকরা বই প্রকাশের আগেই যদি সামাজিক মাধ্যমটাকে প্রকাশের বা প্রচারের মাধ্যম হিসেবে বেছে নেন, বিজ্ঞাপন হিসেবে, তাই না, তাহলে আমার মনে হয় বইয়ের চাইতে এর গুরুত্বটা অনেক কম হয়ে যায়।
আর দ্বিতীয় কথা কি দেখো, আজকে সামাজিক মাধ্যমে এটা আমি সামাজিক মাধ্যমের অনেক সুফল রয়েছে, নো ডাউট, কিন্তু আমি নিজে যেটা অনুধাবন করছি সামাজিক মাধ্যমের একটা বিশাল কুফল রয়েছে। ধরো আজকে আমি একটা কবিতা সার্চ করছি, পড়বো, হঠাৎ করে এমন একটা অ্যাড আমার সামনে চলে এলো যেটাতে আমি চোখ রাখতে পারছি না। কিন্তু আজকের যে নব প্রজন্ম তারা কিন্তু ওই কবিতা বা গল্প বা উপন্যাসটার দিকে মানে চোখ না রেখে ওখানে চোখটা চলে যাবে ওর। সে তাহলে তার টানটা কোন দিকে হলো? পজিটিভ না হয়ে নেগেটিভের দিকে হয়ে গেল। আরেকটা বিষয়ও আছে দাদা এখানে, আমার মনে হয় যখন আমরা কোনো কিছু সার্চ করছি, বিশেষ করে পড়াশোনা করার জন্য বা কোনো কিছু অথেন্টিক যখন আমি চাইছি, যে আমি যেটা আমার চোখের সামনে আসছে সেটা সঠিক কিনা, অথেন্টিক কিনা, ভুল কিনা, সেটা যাচাই করার কিন্তু অনেকের মধ্যেই সেই মানে ক্ষমতাটা থাকে না। ঠিক ঠিক ঠিক। তখন আমি হয়তো ভুলটা কি সঠিক ভুলে আমি আবার আরো 5 জনের কাছে সেটা পৌঁছে একদম, যেটা বইয়ের মাধ্যমে হলে হয়তো হবে না। একটা প্রিন্টেড বই যখন হবে সেটা প্রকাশকের হাত ধরে আসবে, সেটা সঠিক পথ ধরে সেটা প্রকাশ পাবে। একদম, সেটা তো দলিল হিসাবে থাকে, তাই না? একদম ঠিক। আমরা বইমেলা নিয়ে আজ অবশ্যই কথা বলছি। যখন বইমেলায় ছোটদের অংশগ্রহণটা ব্যাপকভাবে লক্ষ্য করা যায় আগরতলা বইমেলাতে, আমি যতদিন গেছি বাবা মায়ের সাথে ছোটরা থাকেন বইয়ের স্টলে। এখন অনেক বাবা মারা যান ছোটদের বই কিনে দেওয়ার জন্য, নিজেরা হয়তো নাই বা কিনতে পারেন, ব্যস্ত জীবনে বই আর হয়তো পড়েন না, কিন্তু ছোটদের ও কিশোর কিশোরীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে বইমেলা কি ধরনের ভূমিকা রাখে বলে দিদি আপনি মনে করেন? কিংবা এই মুহূর্তে আমাদের কি করা উচিত বইমেলাতে কিশোর কিশোরী বা ছোটদের আগ্রহ আরো বাড়ানোর জন্য? না, আপনি যে কথাটা বলছেন এটা তো একদম সঠিক কথা, যে ছোটরা এবং বাবা মারা নিয়ে যান বা অভিভাবক যারা থাকেন তারা বাচ্চাদেরকে নিয়ে যান। এটা বাবা মাদের 2-3টে উদ্দেশ্য থাকে। আমিও একটা সময় বাবা মা ছিলাম, আমার বাচ্চাকেও আমি নিয়ে গেছি। সেটার উদ্দেশ্য হচ্ছে যে একটা নতুন ধরনের মেলার সঙ্গে তারা পরিচিত হোক। বাচ্চারা মেলা বলতেই মনে করে খাবার জিনিস, দোলনা, নাগরদোলা, ঘোড়া ঘুড়ি এইসব, কিন্তু বুক ফেয়ার বইয়ের যে মননের যে মেলা, মনটাকে পরিশীলিত করার জন্য যে মেলা, এগুলো ছোটবেলা থেকে যদি অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে যান মেলাতে, তাহলে বাচ্চারাও দেখবে যে এখানে খাবার দাবার হয়তো এখন পাওয়া যাচ্ছে খাবার দাবার, কিন্তু এটা অপশনাল, মুখ্য হচ্ছে বই। এবং এই যে বই দেখা, বই নাড়াচাড়া, বইয়ের ছবি দেখা, যে যেদিকে পছন্দ করে, কারো ছড়া, কবিতা, গান বা যে যেদিকে ইনভলভ হতে চায়, সেই সব জিনিসগুলো যখন রাশিকৃত দেখছে, শুধু একটা দুটো না তো, একটা ছড়ার বই কিনতে গিয়ে এসে অনেকগুলো ছড়ার বই দেখছে, একটু পড়ছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, দেখছে, এবং এই যে ভালো লাগার যে বিষয়গুলো, এইগুলো বাচ্চাদের মধ্যে বুক ফেয়ারের মধ্যে তৈরি হয়। এবং বাবা মারাও এই কাজটা যত বেশি করবেন, যেসব বাবা মারা তাদের বাচ্চাদেরকে যত বেশি নিয়ে যেতে পারবেন এই ধরনের সংস্কৃতি, সাহিত্য সংস্কৃতির অঙ্গনে, তাদের ছেলে মেয়েদের সাহিত্য সংস্কৃতির রুচিবোধের মাত্রাটা ডেফিনেটলি বড় হবে, বাড়বে। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলির থেকে এই কাজগুলো করা উচিত। এবং শুধু তাই না, সরকারি উদ্যোগেও আগেও আপনার 10% ডিসকাউন্ট দেওয়া হতো, বই কিনতে গেলে 10% ডিসকাউন্ট দেওয়া হবে, হয়তো এখনো দেওয়া হয়। ইদানিং আমি 1-2 বছর যাবত ঠান্ডাতে আমি যেতে পারি না, হয়তো এরকম একটা গভর্নমেন্টের তরফ থেকেও থাকে, আবার পাবলিশারদের তরফ থেকেও থাকে, যারা বই প্রকাশক বিক্রি করেন তাদের তরফ থেকেও থাকে। যেখানে আমি দোকানে গিয়ে বইটা যখন কিনতে যাবো, আমাকে যে দামে কিনতে হচ্ছে, আমি বুক ফেয়ারে গিয়ে হয়তো 10% বা 15% বা 20% কম দামে পাচ্ছি। এবং বাচ্চাদের হাতে যখন মা বাবা তুলে দিচ্ছে একটা বই, বা টিচাররা বই তুলে দিচ্ছে তার বাচ্চাদের হাতে, স্টুডেন্টদের হাতে, মানে এই জিনিসটা বুক ফেয়ার ছাড়া আর কোথাও সম্ভব না। এবং বুক ফেয়ারে আমরা নতুন নবপ্রজন্ম যারা, এই নতুন প্রজন্মকে আমরা দেখাচ্ছি, শেখাচ্ছি, ওদের মনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমরা খুলে দেওয়ার চেষ্টা করছি, সংস্কৃতি সাহিত্যের প্রতি আকর্ষণ। কারণ একটা ছোট ছোট বাচ্চাদের মধ্যেও কিন্তু লেখালেখির টেন্ডেন্সি আছে, ওরাও লেখার চেষ্টা করে। আর এই বইমেলায় আপনি যেটা বলছিলেন খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বইমেলায় যখন যায় একটা বই হয়তো কিনবে, কিন্তু এতগুলো বই যখন দেখছে, সেটা ছড়ার বই হোক বা কার্টুন হোক, কোনটা চয়েস করো, এতগুলো বইয়ের মাঝখানে যখন সে থাকছে, সে অন্য কিছু আর ভাবছে না, কিন্তু তখন সে বই ভাবছে। কি বলেন দাদা এই সময়টাতে, মানে কি করা উচিত আমাদের, আর মানে কতটুকু আমাদের উৎসাহিত করে বিশেষ করে ছোটদের এই বইমেলা, বিশেষ করে বইয়ের দিকে ঝোঁক কতটা বাড়ায় বলে আপনি মনে করেন এই বইমেলা? আমি দেখো, আমি কিন্তু যদি বলবো গার্জিয়ানদের যে যেতে চায় না,
তাকে টেনে হিঁচড়ে বইমেলায় নিয়ে যান, একদম ঠিক আছে, কোনো রেস্টুরেন্টে নয়, ঠিক, টেনে পার্টিতে না হিঁচড়ে, নিয়ে গিয়ে হ্যাঁ, বইমেলাতে নিয়ে যান। বইমেলাতে নিয়ে যান। বইমেলায় গেলে পরে অন্তত ওই যে আধ ঘন্টা সময় বা 1 ঘন্টা সময় সে থাকবে বইমেলায়, সেখানে তো সে বইয়ের রাজত্বে থাকবে। একদম, ওই বই রাজ্যে থেকে তার মনে একবার হলেও হ্যামার করবে, জানি এত বই বেরোচ্ছে, আমি তো মোবাইল নিয়ে থাকছি, তাই না? ওইখান থেকে যদি সরিয়ে আনতে হয়, এই বই মেলাগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে, আর এর দায়িত্বটুকু নিতে হবে আমাদের, ঠিক, আমরা যারা বাবা মারা রয়েছে। এবার আমার সন্তানকে যদি সুসন্তান গড়ে তুলতে যাই, আমি যদি মনে করি যে না, আমি আমার ছেলেটাকে সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখবো, এই জন্য আমাদের চারদিকে এত সব নেগেটিভিটি রয়েছে এখন, তার থেকে আমার ছেলেটাকে আমি মুক্ত রাখবো, তাহলে আমি বলবো ওই বইমেলা একটা মাধ্যম। ঠিক, আমরা অবশ্যই বইমেলা একটা মাধ্যম, কিন্তু বইমেলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইমেলা হয়, সেখানে ভিড় হয় বটে, তবে শহরের সবাই, আগরতলা শহরের সবাই কি যান বইমেলায়, বা আগরতলা শহরের আশপাশের যারা রয়েছে তারা কি যায় বইমেলাতে? তবে এটাও ঠিক যে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ট্রেনে করে, বাসে চেপে কিন্তু বইমেলায় আসেন। এখন বইমেলা নিয়ে অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়েছে, মানুষের মধ্যে কিছু অসন্তোষের ব্যাপারও থাকে। যেমন ধরুন, এই বোর্ড পরীক্ষার ঠিক আগের সময়ে বইমেলার আয়োজন, এটি কি শিক্ষার্থীদের জন্য একটা চাপ, নাকি এটি পড়াশোনার বাইরেও শেখার একটি সুযোগ বলে দিদি মনে করেন? কারণ একটা সময় যখন বইমেলা শুরু হয়েছিল 1981 সালে 30শে মার্চ বইমেলা শুরু হয়েছিল, তখন তৎকালীন সময় একটা সময় এমনই হতো, মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বইমেলা শুরু হতো। তারপর সেটাকে গত বছর এগিয়ে নেওয়া হয়েছে জানুয়ারি মাসে, যাতে স্টুডেন্টরা যারা বোর্ড পরীক্ষা দিচ্ছেন ওই সময় বইমেলা হলে পরে তারা একদম সেখান থেকে ডিটাচ, বইমেলা থেকে ডিটাচ হয়ে যান। তারা যেন একটু সুযোগ করে নিতে পারেন বোর্ড পরীক্ষার অ্যাটলিস্ট 1-1.5 মাস আগে যখন হয়, তাহলে একদিন তারা যদি কোনো লাস্ট মোমেন্ট সাজেশন কিছু নিতে চান বা কোনো কিছু পড়াশোনার জন্য হোক, তাহলে কিন্তু বইমেলাটায় তারা যেতে পারেন, তার জন্য বলা হচ্ছে। তো আপনি কি মনে করেন, এই সময়টা কি মানে একটা চাপ হয়ে যায়, নাকি এটা কোনোভাবে যারা বোর্ড পরীক্ষার্থী তাদের জন্য এটা ভালো হচ্ছে? না না, শুনুন, আমি মনে করি যে বইমেলা সে বোর্ড পরীক্ষার আগেই হোক বা পরেই হোক, এটাতে বোর্ড পরীক্ষার কোনো ক্ষতি হওয়ার কথা না, বরং বোর্ড পরীক্ষার্থী তাই সুবিধাই হবে। কারণ বোর্ড পরীক্ষার্থীরা তো রেগুলার বইমেলায় আসবে না, ওরা যে বইগুলো খুঁজছে বা যে প্রশ্নের উত্তরগুলো পাচ্ছে না, বা টিচাররা বলছে বুক ফেয়ারে গিয়ে তোমরা এই বইটা কেনো, এই বইটাই তোমাদের এই উপকারটা হবে, ওরা নির্দিষ্ট অল্প সময়ের জন্যই যাবে এবং ওই বইটা কালেক্ট করবে, তাতে তো ওদের পড়াশোনার উপকারই হবে। আর যারা বোর্ড পরীক্ষা দিচ্ছে তারা তো একদম শিশু না, তারা মোটামুটি নিজের সুবিধাটা তারা বুঝতেই পারে। আর সব সময় যে আমরা পড়ো করে বোর্ড পরীক্ষা দিচ্ছে বলে ওদের কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই, কিছু নেই, সারাক্ষণ সারাদিনই পড়ছে এমন তো না। একটু সময় গেল, বন্ধু বান্ধবরা সবাই মিলে জোট করে গেল, একটু সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বুক ফেয়ারে থাকলো, বইটই নাড়াচাড়া করলো, তাদের প্রয়োজনের বইটা নিল, বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব করলো, একটু চানা টানা খেলো, বা এই ওদের যার যেটা পছন্দ একটুখানি খেলো, তাতে কি হলো, ওদের মনটাও তো রিফ্রেশ হলো, গেল তো একটা বই থেকে ছেড়ে আরো একটা বইয়ের জায়গায় এসে আরো বিশাল বড় একটা জগতে গেল, এবং আদান প্রদান হচ্ছে। শুধু বই মেলাতে গিয়ে যে আমরা বই কিনছি এমন না, দেখবেন এই যে সম মনোভাবাপন্ন মানুষগুলো যাচ্ছে তাদের সঙ্গে আমরা কি করছি, একজন আর একজনের সঙ্গে শেয়ার করছি, কথাবার্তা বলছি, এবং রিগার্ডিং বুকস, বই নিয়েই কথাবার্তা হচ্ছে। তো ছাত্রছাত্রীরা যদি যখন যাবে তখন ওরা ওদের সাজেশন, ওদের পড়াশোনা নিয়েই ওরা কথাবার্তা বলবে, তো এটাতে তো উপকারই হবে, এটাতে তো অপকার হওয়ার প্রশ্নই ওঠে না। মানে বইমেলায় যতক্ষণ বই নিয়ে আলোচনা হচ্ছে, পড়াশোনা নিয়ে আলোচনা হচ্ছে, বই সংক্রান্ত আলোচনা হচ্ছে, সাহিত্য চর্চা হচ্ছে, ততক্ষণ ঠিক। তার বাইরে যদি কিছু হয় তাহলে সেটা নিয়ে আপত্তি রয়েছে, আমার সেটা নিয়ে আপত্তি থাকতেই পারে। একদম 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 দাদা, এই জায়গায় মানে এই সময়টা নিয়ে অনেকেই বলছেন, অনেকেরই অসন্তোষ রয়েছে সময় নিয়ে, বইমেলার সময় যে পাল্টানো হয়েছে, গত বছরও পাল্টানো হয়েছে, এই বছর আপনার কি মতামত এই বিষয়ে? আসলে এখন যা মানে পরীক্ষার যা ধারা চলছে, সারা বছর ধরেই পরীক্ষা থাকছে, তাই না? তো এখন কিন্তু ওই যে বছরের ওই সময়টাতেই শুধু পরীক্ষা, সেটা কেউ বলতে পারবে না, কিছু না কিছু পরীক্ষা চলছে সব সময়। সুতরাং পরীক্ষা সারা বছরই থাকবে। ওই পরীক্ষা থেকে বেরিয়ে এসে একটুখানি নিজেকে আপলিফট করার জন্য, বা নিজের মনের, ওই যে বললেন দিদি যেটা, যে একটুখানি মনেরও তো খোরাক চাই, কিন্তু এবার আমাকে দেখতে হবে মনের খোরাকটা আমি কিভাবে নিচ্ছি।
আমি যদি বই মেলায় না গিয়ে রাস্তার মোড়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কোনো দোকানে বসে চা খেয়ে সময়টা কাটাই, তার চাইতে বই মেলায় গিয়ে 10টা বই ঘেটে ওটা বেশি প্রোডাক্টিভ হবে, অন্তত পড়ি, ওইটা বেশি, অনেক বেশি প্রোডাক্টিভ, তাই না? তো সেই ক্ষেত্রে ওই ওদের চার দেয়ালের মধ্যে ওইভাবে বেঁধে না রেখে অন্তত বই মেলার জন্য আমি বলবো 1 ঘন্টা 2 ঘন্টা আমাদের অভিভাবকদের স্যাক্রিফাইস করা উচিত। ঠিক, পরীক্ষার পড়া, আমি যতটুকু দেখছি আজকালকার ছেলে মেয়েরা না এই জায়গায় খুব স্বার্থপর, মানে যারা সিনসিয়ার, এরা এই পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু দারুণ স্বার্থপর। ওরা ওদের পড়াটুকু ঠিক করে নেয়, তারপরে যদি বই মেলায় পাঠানো হয় সেটা কিন্তু অভিভাবকদের উপরে পাওনা হবে। আমি বলবো ওইটা থেকে কিন্তু ছেলে মেয়েদের বঞ্চিত করা উচিত নয়। আর পরীক্ষা সারা বছরই থাকবে। হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 44তম বইমেলা শুরু হয়েছে আজ। 13 দিন চলবে, 14ই জানুয়ারি অবধি চলবে। যেটা বলছিলাম যে 1981 সালে প্রথমবার বইমেলা হয়েছিল, মাঝে 2 বছর শুধু বইমেলা হয়নি, 1990 এবং 1993 সালে। এছাড়া প্রতি বছর বইমেলা হয়েছে, এবছর 44তম বছর। বইমেলা একটা সময় মানে যখন শুরু হয় প্রথমে রবীন্দ্র ভবন চত্বরে শুরু হয়, নিশ্চয়ই দাদা মনে আছে। দিদির কতটুকু মনে আছে আমি জানি না, ওই সময় ছিলেন কিনা আপনি ত্রিপুরাতে ছিলেন কিনা আমি জানি না। পরে আমি উমাকান্ত মাঠে আপনি রবীন্দ্র ভবনেও দেখেছি, রবীন্দ্র ভবনে শুরু হতো, আর তখন রবীন্দ্র ভবন চত্বরটা গোল করে হতো। এখন যেটা রবীন্দ্র ভবন, তখন সেটা ছিল না। তখন রবীন্দ্র ভবনে একটাই বিল্ডিং ছিল, আর বিল্ডিং এর চারিদিকে গোল করে হতো, বুক ফেয়ার হতো। আম্রকুঞ্জের এখানে থাকতো ওই যে কাউন্টারটা থাকতো, যেটা হচ্ছে মানে ডিসকাউন্ট যেটা দেওয়া হতো, লাইন ধরে, সেখানে আমরা লাইন ধরে বই নিতাম ছোটবেলায়। তারপর চলে গেল চিলড্রেন্স পার্ক। চিলড্রেন্স পার্ক থেকে কিছুদিন পর কোন একটি কারণে উমাকান্ত একাডেমিতে মাঠে, উমাকান্ত মাঠে সেখানে হতো। তারপর আবার চিলড্রেন্স পার্কে হলো। আর 2020-তে হাপানিয়া আন্তর্জাতিক, মানে কোভিড এর সময়, তখন হাপানিয়া যেহেতু সেখানে বড় স্পেস রয়েছে, সেখানে গেল বইমেলা। এখন তখন থেকে মানে হাপানিয়াতেই হচ্ছে। এখন অনেকেই কিন্তু সেই বইমেলাকে আবার আগরতলা শহরের ভেতরে ফিরিয়ে আনার একটা দাবি উঠেছিল। সেই দাবিটা বিবেকানন্দ যে আমাদের ময়দান, সেই ময়দানে অনেক মেলা হচ্ছে, এখন সরকারি বেসরকারি উদ্যোগে মেলা হচ্ছে, তো সেখানেও আনার একটা কথা হয়েছিল। তো হাপানিয়া মেলা প্রাঙ্গণের বদলে শহরের কেন্দ্রে বইমেলা হলে মানে পাঠক ও শিল্পী সাহিত্যিকদের কি মনে করেন, অংশগ্রহণ কি মানে কতটা বাড়তে পারে বলে আপনার মনে হয়? দিদি বলুন। হ্যাঁ, আমি বলি, দেখুন কথাটা নেহাত একদম ফেলে দেওয়ার মতো না, কারণ হাপানিয়া প্রাঙ্গণে বই মেলা হওয়াতে কি হচ্ছে, এটা শহর থেকে খানিকটা দূর হয়ে যাচ্ছে। যদিও সরকারি উদ্যোগে গাড়ি ঘোড়া সবই দেওয়া হচ্ছে, সবটাই ঠিক আছে, কিন্তু বয়স্ক পাঠক যারা একটু বয়স হয়ে গেছে, সিনিয়র সিটিজেন হয়ে গেছেন, তাদের পক্ষে যদি ওই হাপানিয়াতে রেগুলার ইচ্ছা থাকলেও তারা যেতে পারবেন না। উইকলি হয়তো একদিন গেলেন, বা পুরো মেলা জুড়ে হয়তো একদিন যেতে পারলেন, বা ইচ্ছা থাকলেও হয়তো শারীরিক অক্ষমতার কারণে যেতে পারলেন না। কিন্তু যদি সেটা আগরতলা শহরে হয়, তাহলে আগরতলায় যারা আমরা সিনিয়র সিটিজেন আছেন, এবং শুধু তাই না, ওনারা রেগুলার যাবেন। আমি দেখতাম সব সময় উমাকান্ত ময়দানি বলুন, বা চিলড্রেন্স পার্কই বলুন, বা রবীন্দ্র ভবনেও আমি মেলা দেখেছি শেষের দিকে, তখনও দেখতাম যে বেশ কিছু মানুষ যারা রেগুলার যাচ্ছেন, রেগুলার বই দেখছেন, আজকে যদি এই বইটা কিনছেন তো পরের দিন আরেকটা বই কিনছেন, এবং শুধু নিজের জন্য কেনা না, বই কিনে উপহারও দিচ্ছেন, নাতি নাতনিদেরকে দিচ্ছেন, বন্ধু বান্ধবদেরকে দিচ্ছেন, বা বন্ধু স্ত্রীকে একটা বই দিচ্ছেন। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যে যারা বই কিনতেন শুধু নিজের জন্য না, বই কিনে সবাইকে পাঠক তৈরি করতেন। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আপনারা বলেছেন যে কথাটা, যে 1981 সনের 30শে মার্চ বুক ফেয়ার শুরু হয়েছিল, এবং এটা ওই সময় যিনি এই বুক ফেয়ারটা শুরু করেছিলেন, যার উদ্যোগে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নৃপেন চক্রবর্তী মহাশয়, এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন অনিল সরকার। এবং দীর্ঘদিন আমি অনিল সরকারের খুব কাছাকাছি চলাফেরা করতাম। তো আমি দেখতাম উনি সারা সময়, মানে আমার ছেলে পুলে বা উনার ছোট বাচ্চা বা আমাদের কোনো রিলেটিভ উনার কাছে গেলে উনি সবাইকে বই কেনার জন্য ওই সময় 100 টাকা করে দিতেন, যে নাও 100 টাকা দিলাম, 100 টাকা দিলাম, তোমরা বই কিনে আনো, বাচ্চাদেরকে দিতেন, এবং বলতেন যে তোমরা আমাকে কিনে এনে কিছু দেখাবে, কি বই কিনলে। তো আমি একটা এই প্রসঙ্গে খুব মজার কথা বলি, যে উনি ওনার ভাগনা ভাগ্নি এরকম 4-5 জনকে বেশ 500-600 টাকা ভাগ যোগ করে দিয়েছেন। তখন আমি নিউলি ম্যারেড,
এবার ওনার ভাগনা ভাগ্নি সবাই এনে বলছে, মামু তুমি 100 টাকা বইয়ের দিয়েছো, আমরা 125 টাকার বই কিনেছি। বলছে কি করে কিনলি তোরা? আমি দিলাম 100 টাকার বই, তোরা 125 টাকার বই কি করে কিনলি? বলছে ওই যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে দেখে আমরা 125 টাকার বই কিনে ফেলেছি। এবার সব থেকে হাস্যকর একটা ব্যাপার হয়েছিল যে ওনার ছেলে রিসেন্ট প্রয়াত হয়েছেন, ওনার ছেলে একমাত্র সন্তান মারা গেছে কিছুদিন আগে। ওনার ছেলেকেও তখন দেওয়া হয়েছে, সে ছেলেটা তখন ক্লাস 5-এ পড়তো। ও একটু লোভিত প্রকৃতি ছিল, ভীষণ খাওয়া দাওয়া ভালোবাসতো। তো উনি ওই ছেলেটি ওকে, মানে এখন দিদি মানে বেশি আমি সময় ফুরিয়ে যাচ্ছে, অনেকগুলো বিষয় আলোচনা করতে হবে, মজার কথা। হ্যাঁ, তো তখন সে খেয়ে চলে এসেছে, বই কিনে নি, বই আর কেনেনি। বলছে তুমি তোমার বই কোথায়? বলছে আমি তো খেয়ে ফেলেছি, তুমি মাত্র অল্প টাকা দিয়েছো। বলছে ঠিক আছে, তোমাকে আজকে আমি 200 টাকা দিলাম, কালকে কিন্তু বই কিনে আনবে, 200 টাকা থেকে তুমি 250 টাকার বই কিনে আনবে, না হলে তুমি আর টাকা পাবে না। তো ঠিক ছেলেটা কিনে আনলো, কিন্তু পরের দিন ঠিকই 250 টাকার বই ঠিক কিনে। এভাবে আসলে একটা সময় ছিল মানে শুধু বইমেলা থেকে বই কিনে অনেকেই রেখে দিত, অনেকে আমি শুনেছি রেখে দিত, সেই বইটা উপহার দিত কোনো বিয়ের অনুষ্ঠানে বা জন্মদিনে, খুব সুন্দর লিখে একদম লিখে দেওয়া হতো। কারণ বইমেলা তো সবসময় থাকবে না, বইমেলা থেকে কিনে এনে রেখে প্রিজার্ভ করতো, তারপর বইটাকে কোনো উপহার দিত, কাউকে দেওয়া হতো। ওকে, এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে দাদা আপনার কি মনে হয়, মানে এই শহরে নিয়ে এলে, কারণ যেটা বলা হচ্ছে বা আজকে মুখ্যমন্ত্রীও বললেন যে এটাও তো ঠিক যে হাঁপানি আন্তর্জাতিক প্রাঙ্গণে যখন মেলা হয় সেখানে পরিসর তো নো ডাউট সেখানে অনেক বড়, সেখানে পরিকাঠামো অনেক ভালো, অনেক বেশি ভালো, একটা স্থায়ী পরিকাঠামো সেখানে আছে। পাশাপাশি যেহেতু আমাদের রেল লাইন রয়েছে, সাউথ থেকে নর্থ থেকে অনেক যারা পাঠকরা বা সংস্কৃতি প্রেমীরা, বই প্রেমীরা সেখানে আসতে পারেন, ট্রেন অ্যাভেল করতে পারেন, গাড়ি যেহেতু হাইওয়ের পাশে আছে, ন্যাশনাল হাইওয়ের পাশে আছে, সেখানে অ্যাভেল করতে পারেন। তাহলে শুধু আগরতলা শহরের ভেতরে নিয়ে এলে আগরতলা শহরের যারা মানুষরা আছেন তাদের উপকার হবে, কিন্তু যদি আমরা একটু বড় ব্রডার সেন্সে দেখি তাহলে তো অনেকের উপকার হচ্ছে ওখানে থাকার ফলে। কি মনে করেন? আমি এই প্রসঙ্গে বলছি, দেখো সেদিন বিশালগড়ের একজন সাহিত্যিকের সঙ্গে আমার কথা হচ্ছিল, আমাদের সমসাময়িক, তো ঠিক এই কথাটাই বলছিল আর কি, যে এইদিকে মেলাটা হওয়াতে আমরা প্রায় রোজই যেতে পারছি। খুব স্বাভাবিকভাবেই আমরা এখানে যারা আগরতলা শহরে বা আগরতলার শহরতলিতে আমরা থাকি, আমাদের কাছে আগরতলায় থাকলে পরে সেটা অনেক বেশি ভালো হতো, সুবিধা হতো, পায়ে হেঁটে যেতে পারতাম। তো খুব স্বাভাবিকভাবেই যিনি ওখান থেকে আসতে পারছেন তারও তো সেটাই মনে হচ্ছে। এবার ওখান থেকে যদি আগরতলায় চলে আসে বা বিশালগড় থেকে বিবেকানন্দ ময়দানে যেতে হয়, তাহলে দুবার তিনবার গাড়ি পাল্টাতে হবে, তাই না? তো সেও তো ওই আনন্দ থেকে বঞ্চিত হতে পারত। তো আমি যেটা মনে করি আর কি, আসলে আমি যদি বইকে ভালোবাসি, সংস্কৃতিকে, সাহিত্যকে ভালোবাসি, তাহলে দূরত্বটাকে আমরা উপেক্ষা করতেই পারি। ওকে, আমাকে যেতেই যদি হয় তাহলে এই ডিসটেন্সটা মানে কোনো ডিসটেন্সই নয়। ঠিক, আমার এখানে যখন ট্রেনে চড়ে যদি তেলিয়ামুড়া থেকে পাঠকরা আসতে পারে, যদি উদয়পুর থেকে আসতে পারে, আগরতলা শহর থেকে আমি আমতলী যেতে পারবো না বা হাঁপানি অবধি যেতে পারবো না, চলে আসছে। আমরা যাই, অন্য কাজে কিন্তু যাই, ঠিক, আমরা বইমেলায় এখানে যেতে পারবো না সেটা হয় না। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে দিদি, এই যে বইমেলায় কবি সম্মেলন হয়, নাচ হয়, গান হয়, চিত্র প্রদর্শনী হয়, এই সাংস্কৃতিক আয়োজনগুলো বইয়ের সঙ্গে মানে পাঠকের সম্পর্ক মানে কতটা মানে গভীর করে বা নিবিড় করে বলে আপনি মনে করেন? দেখুন, আমি এই প্রসঙ্গে আমার যে ধারণা সেটা হচ্ছে যে কবি সাহিত্যিকদের যে সম্মেলনটা হয় এটা খুবই জাস্টিফাইড। এটা তো যেহেতু বই প্রকাশনা হচ্ছে, বিভিন্ন কবি সাহিত্যিকরা আসছেন, একসাথে মিলছে, তো তাদের একটা সম্বর্ধনা বা সম্মেলন একটা হলে খুব ভালো, এই জিনিসটা খুবই ভালো। কিন্তু এটার পাশাপাশি যে নাচ গানের যে অনুষ্ঠানগুলি হয়, এটা জাস্ট একটা বিনোদনমূলক, মানে এটার সঙ্গে বুক ফেয়ারের কোনো ভালো গভীর সম্পর্ক আছে বলে আমি মনে করি না। নাচ গানের সঙ্গে তো আমাদের সংস্কৃতির তো একটা যোগাযোগ রয়েছে। না, সংস্কৃতির যোগাযোগ অবশ্যই আছে, কিন্তু নাচ গানের কি হয়, আমি অনেক সময় দেখেছি যে নাচ গানের অনুষ্ঠানের সামনেই মানুষ, দর্শকগুলো বসে গেলেন, ওনারা আর বইয়ের স্টলে যাচ্ছে না, বইয়ের স্টলে না গিয়ে ওনারা জাস্ট এন্টারটেইন করছেন, এন্টারটেইন করে বেরিয়ে যাচ্ছেন। আমি কলকাতার বেশ কিছু প্রকাশক, তারা আমার পরিচিত মানুষ ছিলেন, তারা আমাকে বলতো, দিদি আপনি একটু যান গিয়ে বলুন না তাদেরকে একটু বুক ফেয়ারে আসতে, মানে আমাদের দোকানগুলিতে এসে একটু দেখতে বলুন। এই যে এসে সবাই বসেছে নাচ গানের অনুষ্ঠানে, এখানেই তারা বসে বসে এখানেই সন্ধ্যা কাটিয়ে চলে যাবে। তখন অবশ্য উমাকান্ত স্টেডিয়ামে এই প্রোগ্রামগুলি, মানে এই এটা হতো, বুক ফেয়ারটা হতো। তো
তো আমি মনে করি যে নাচ গানের অনুষ্ঠান যদি দেওয়াও হয় তো ওটা নন স্টপ না, অল্প কিছু সময়ের জন্য শুরুর দিকে কিছুক্ষণের জন্য নাচ গানের অনুষ্ঠান দিয়ে তারপরে কিন্তু আমাদের লক্ষ্য থেকে উপলক্ষ্য যাতে বেশি না হয়। আমাদের লক্ষ্য হচ্ছে বুক ফেয়ার, এবং বুক ফেয়ারটাকে কেন্দ্র করে যাতে এই যে সাহিত্য মেলা, বুক ফেয়ার মানেই হচ্ছে সাহিত্য সংস্কৃতি যদিও আমরা বলছি, কিন্তু সাহিত্যটাই মূল, লিটারারি বিষয়টাই মূল। তো এই যে জায়গাটাকে হাইলাইট করা আমাদের দরকার, তার সঙ্গে হালকা করে কিছু থাকতে পারে। ওকে দাদা, আপনার কি মনে হয় এই জায়গাটাতে? আমার মনে হয় দুটোই থাকা উচিত। কারণ আমি যদি সাহিত্যকে ডেভেলপ করতে চাই, সংস্কৃতিকে উন্নত করতে হবে আমার। আর সংস্কৃতি, সাহিত্য এবং সংস্কৃতি, দেখো আমি যদি আবৃত্তি করতে হয় আমাকে কবিতা লাগবে, একদম তাই না? তো আমি আমার প্রাণের তাগিদে কিন্তু ভালো কবিতাটুকু আগে বেছে নেব, যে কালকে আমার অনুষ্ঠান রয়েছে মঞ্চে, ঠিক মানে আমাকে সেই বইটা কিনতে হবে। খুঁজে বার করে, আগে আমরা তাই করতাম, যে আনন্দে নতুন কি কবিতা এসছে, ঠিক আছে, দে যে নতুন কি, কারা কি লিখছে, কারণ আমাকে পরের দিন যেন নতুন কবিতা আমি আবৃত্তি করতে পারি বইমেলার মঞ্চে। হ্যাঁ, তো এই জন্য আমার মনে হয় কিন্তু যেটা খুব বেশি কি ক্ষুণ্ণ করে, আমি জানি না এনারা প্রকাশকরা কতখানি কি হয়েছে সেটা তো আমার ধারণা নেই, তবে আমার মনে হয় সেটা থাকা একদিকে হচ্ছে, দেখো আজকে 4টে যদি নাচ হয়, আমি যদি 20 জন যদি হয়, ঠিক আছে, একটা নাচের দলে 20 জনের সঙ্গে বাবা মা যদি আসে, 22 জন করে 80 জন, 80 জনের মধ্যে 30 জন হলেও বইমেলার স্টলে ঢুকবে। এই 30 জন কিন্তু আসতো না যদি তার ছেলেটা বা মেয়েটা, মানে সেখানে সেই মঞ্চটা তৈরি হওয়াতে এই মানুষগুলো সেখানে যাচ্ছে, মানে সেখানে যাওয়ার ফলে সেখানে তারাও কিন্তু বইমেলা স্টলে যাচ্ছে। 30 জন হলেও যাবে, 50 জন যাবেই না ধরে নিলাম। ওকে দাদা, আপনার কাছে শুনবো, আবার কিছু শুনবো আমরা, কিন্তু আরেকটা বিষয় একটু দিদির কাছ থেকে আমি একটু আলোকপাত নিয়ে নিই, তারপর আপনার কাছে কিছু শুনবো। দিদি, এই যে আগরতলা বইমেলায় রাজ্যের নতুন লেখক, যেটা দাদা শুরুতেই বলছিলেন প্রণবদা, লেখক গবেষকদের সঙ্গে যেন একটা মানে মিলন হয় পাঠকদের সাথে, তো এখানে কি আপনার মনে হয় যে লেখক গবেষক ও শিল্পীদের জন্য যথেষ্ট প্রকাশের মানে মঞ্চ তৈরি করতে পেরেছে কি আগরতলা বইমেলা? এই 44তম চলছে। না না না, এটা তো অবশ্যই তো পেরেছে, কারণ আমার আগরতলা শুধু না, আগরতলার প্রকাশক না, উদয়পুর ধর্মনগর, তেলিয়ামুড়া, খোয়াই, এসব বিভিন্ন জায়গাকার প্রকাশন সংস্থার সঙ্গে আমার যোগাযোগ হয়। উনারাও প্রকাশ করছেন তো এই আগরতলা বুক ফেয়ারকে কেন্দ্র করে, উনাদেরও প্রকাশ হচ্ছে, এবং প্রকাশন সংস্থা যথেষ্ট ডেভেলপড হয়েছে। এই যে বুক ফেয়ার গুলো ত্রিপুরাতে হচ্ছে, যদি এই বুক ফেয়ার গুলো না হতো তাহলে এত প্রকাশন সংস্থা তারা করে খেতে পারতো না। শুধু আমি কেন বলছি করে খেতে পারতো না, এটা তাদের প্রফেশন, ঠিক না? এই প্রফেশনে তারা এসে তাদের জীবন জীবিকা নির্বাহ হচ্ছে, এবং আমাদের নানা ধরনের লেখক সাহিত্যিক তৈরি হচ্ছে, শিল্পী তৈরি হচ্ছে, এবং কবি সাহিত্যিক তৈরি হচ্ছে। অল্প বয়স্ক ছেলে মেয়েরা, কলেজে পাঠরত ছেলে মেয়েরা, তারা ভালো ভালো কবি হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে। এটা তো ডেফিনেটলি উন্নতির দিক। এই বুক ফেয়ার না হলে, যদি বুক ফেয়ার না হতো তাহলে এত ভালোভাবে ডেভেলপমেন্ট হয়। আর বুক ফেয়ারটাকে সামনে রেখে তো সারা বছর জুড়ে চলছে প্রস্তুতি। ঠিক, প্রস্তুতিটা তো শুধু বুক ফেয়ার সঙ্গে না, ফোকাসটা বুক ফেয়ার, বইমেলাতে সামনের বছর বুক ফেয়ারে এগুলো বাড়াবে, সারা বছর জুড়ে প্রস্তুতি। প্রচুর গ্রন্থ আলাদাভাবে প্রকাশ হচ্ছে, মানে এত লোকের সামনে তুলে ধরা সম্ভব নয় কখনো। এই ক্ষেত্রে বইমেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। ওকে, কি শুনবো আর শেষ বেলায় আপনার কাছে কি শোনাবেন? আমি তারাপদ রায়ের একটা কবিতা বলছি, আমরা যে সর্বনাশ হচ্ছি, কি সুন্দর বলেছে। হ্যাঁ, আমি একটু অন্য পায়ে বলছি। আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম, যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছদ প্রশস্তি লিখেছিলাম, গতকাল বলাইবাবু বললেন ওইটি বানর লাঠি গাছ। অ্যালসেশিয়ান ভেবে যে সারমীয় শাবকটিকে আমরা 3 মাস বকলাস পরিয়ে মাংস খাওয়ালাম, ক্রমশ তার খেঁকি ভাব প্রকট হয়ে উঠছে, আমরা টের পাইনি। আমাদের ঝর্ণা কলম কবে ডট পেন হয়ে গেছে, আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন, আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন, আমরা বুঝতে পারিনি।
আমাদের সর্বনাশ হয়ে গেছে। তো আমি বলবো খুব সুন্দর বলেছেন। সর্বনাশটুকু না করে আসুন সবাই মিলে ওই বইমেলায় যাই। বইমেলাকে আঁকড়ে ধরি। ঠিক আছে, সেখানে আমার মনে হচ্ছে যে আমাদের নিজস্ব সংস্কৃতিকে আঁকড়ে ধরাটা কতটা প্রয়োজন, এবং এই নিজস্ব সংস্কৃতিকে আঁকড়ে ধরতে গেলে বইমেলা একটা বিরাট বড় আয়োজন সেখানে অবশ্যই। দিদি, যেতে যেতে একটা শেষ প্রশ্ন, আগামী 10 বছরে আগরতলা বইমেলাকে আপনারা মানে কোন উচ্চতায় দেখতে চান? শুধু একটি মেলা হিসেবে নাকি একটি মানে আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব হিসেবে এই বইমেলাকে দেখতে চান? না না, শুধু মেলা হিসেবে বুক ফেয়ারকে কোনোদিনই ভাবা যাবে না, একদমই না। এটা আর 5টা নিছক মেলার মতো বইমেলাকে একদমই ভাবা যাবে না, কোনোদিনও ভাবা সম্ভব না। তবে আমরা আমাদের বুক ফেয়ারটাকে, ত্রিপুরার বুক ফেয়ারটাকে আরো বেশি উন্নত, আরো বেশি লেখার উন্নত বলতে আমি বাইরে স্টলের কথা বলছি না, যাতে লেখা লেখি মানুষের এটার মধ্যে অংশগ্রহণ করা এবং খুব ভালো ভালো যাতে লেখা পাওয়া যায়। শুধু কবিতা মিলিয়ে একটা প্রেমের কবিতাই হলো বা কোনো কিছু হলো না, বাস্তব জীবনের যে রূঢ় বাস্তব ঘটনাগুলি আছে সেই সমস্ত ঘটনাগুলি নিয়ে কিছু লেখালেখি আসুক না, এবং এই লেখাগুলি যত মানুষের মননের কাছে, চিন্তনের কাছে নিয়ে যাবে। আসলে আমরা সায়েন্টিফিক ওয়েতে আমি মনে করি যে বুক ফেয়ার মানুষের চিন্তা চেতনা মননে একটা কি বলবো, একটা প্লাবন, দুকুল প্লাবিত করে দেয়। সে প্লাবিত হচ্ছে কুসংস্কার মুক্ত মন, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনায় আপ্লুত মানুষকে তৈরি করে দেওয়া। বই তো আমাদের শুধুমাত্র ঘুম পাড়ানিয়া গানের মতো না, যে মা দিদিমা আমাদেরকে ঘুম পাড়িয়ে গানের মতো পড়িয়ে দিল। বই আমাদের মুক্ত মন তৈরি করে, বই আমাদের মুক্ত মন মুক্ত হৃদয় তৈরি করে। সেই জায়গায় আমাদের প্রকাশন সংস্থা, লেখক শিল্পী আছেন যারা লিখছেন, তাদের লেখার মধ্যেও আরো বেশি ক্ষুরোধার শানিত হোক। এই সঙ্গে আমি ছোট্ট করে একটা কথা বলি, যে আপনারা জানেন যে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বাংলাদেশে, যে আমাদের ভারত প্রাতিষ্ঠানিক বিরোধিতার বাইরে গিয়ে যে শিল্পীদেরকে লিখতে হয়, এই যে দুঃসাহসিক যারা শিল্পী আছেন, এরকম দুঃসাহসিক লেখক শিল্পী সাহিত্যিক আমরা চাইছি, যে সমাজের যে কোনো স্তরের যে ঘটনা বলি, যেটা কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে আমাদের সমাজটাকে, আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ছাত্র সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, বা পুরো সমাজ ব্যবস্থাটাই নষ্ট হয়ে যাচ্ছে। সব ধরনের শিল্পী প্রয়োজন আমাদের এখানে, অবশ্যই সব ধরনের শিল্পী দরকার। এই ধরনের দাদা, আপনার কি মনে হয় এই বিষয়টাতে? অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। আমি শুধু বলবো, এই বইমেলা শুধু এই ত্রিপুরা রাজ্যের বইমেলা নয়, ওই যে বলছিল একটুখানি আন্তর্জাতিক সাহিত্য উৎসব, সেটার রূপ নিয়ে বই যেন সবার পরম বন্ধু হয়ে ওঠে, সেটা আমি প্রত্যাশা করব। কারণ বইয়ের চেয়ে বড় বন্ধু আমার মনে হয় হতে পারে না। ঠিক। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, খুব সুন্দর আজ আপনারা বললেন, কথা বললেন। আশা করি আমাদের সঙ্গে যারা ছিল আজ, আমাদের দর্শক বন্ধুরা, তারা আমাদের আজকের এই আলোচনার পর বইমেলা একদিন নয়, অনেক দিনই যাবেন। অসংখ্য ধন্যবাদ তাদের সঙ্গে থাকার জন্য। দিদি, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার। দর্শক বন্ধুরা, বইমেলা মানে কেবল বই কেনা বেচা নয়, বইমেলা মানে প্রশ্ন করার সাহস, ভাবনার বিস্তার, মতের আদান প্রদান। ডিজিটাল যুগে দ্রুত স্ক্রল করা তথ্যের ভিড়ে বই একমাত্র মাধ্যম যা পাঠককে থামাতে শেখায়, ভাবতে শেখায়। একটি বই একজন মানুষকে একা বসে সমাজের সঙ্গে সংলাপে বসার সুযোগ করে দেয়, শিশুদের কল্পনার ডানা মেলে, তরুণদের চিন্তার ভিত শক্ত করে, আর প্রবীণদের অভিজ্ঞতাকে নতুন অর্থ দেয়। তাই বই পড়ুন, আর নিজের পড়ার আনন্দটুকু অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। কারণ বই পড়া মানেই আলোর দিকে এগিয়ে যাওয়া, নিজের জন্য, সমাজের জন্য, আগামী দিনের জন্য। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়ার সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।